ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 122। 122 নম্বর পৃষ্ঠাতে যে সমস্ত অঙ্কগুলো দেয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো পৃষ্ঠা 22-এ আমরা কি করব। দেখো শিখন সামর্থ্য কি আছে আছে যে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমার ধারণা গঠন। বুঝতে পেরেছো? তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পরিসীমা তার ধারণা গঠন সম্পর্কেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো আছে। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে এর আগের পৃষ্ঠাতে যেগুলো দেয়া আছে। দেখো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্রগুলো আছে সেইগুলো, এবং সেই সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেব। তাহলে তোমাদের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখো 118 নম্বর পৃষ্ঠাতে বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তো দেখো আমি তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো বর্গাকার চিত্র, তাই না? বর্গাকার চিত্র মানে আমরা জানি কি, একটা বর্গক্ষেত্র মানে যে সমতলিক চিত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান। দেখো আমি একটা ছবি এঁকেছি, এই বইতেও দেয়া রয়েছে, দেখো একটা বর্গক্ষেত্রের ছবি, সেরকমই ছবি একটা আমি এখানটায় এঁকেছি খাতাতে। তো এটা 4টে বাহুর দৈর্ঘ্য সমান মানে এটা সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, প্রত্যেকটা সমান। ঠিক আছে? তো ধরো বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এটাও এ। এই বাহুটা যদি এ হয় তাহলে এটাও এ, সব কটাই এ, তাই না? ধরো পরিসীমা, আমরা পরিসীমার ধারণা পেতে চলেছি। দেখো পরিসীমা, তাই না? পরিসীমা কথাটা এসছে সীমানা থেকে। দেখো সীমানা, সীমানা মানে পরিসীমা অর্থাৎ সীমানা। সীমানা মানে কি? প্রাচীর। অর্থাৎ আমরা যদি কোনো বাড়ি বা চারদিক থেকে, কোনো বাগান বা কোনো পার্কের চারদিক থেকে যদি প্রাচীর বরাবর ঘুরে আসি বা সীমানা বরাবর ঘুরে আসি, এরকম কথা বলে থাকি, তাই না? অর্থাৎ সীমানা মানে চার দিক দিয়ে, ঠিক আছে, প্রাচীর বরাবর। তো এখানে দেখো একটা ছবি এঁকেছি, ধরো এই বর্গাকার চিত্রের ছবি, তাহলে 4টে বাহুই এর ক্ষেত্রে সমান, অর্থাৎ 4টে আমি ওই জন্য এ লিখেছি, তাই না? এবারে দেখো ধরো এখানে একটা লোক দাঁড়িয়েছিল, সে লোকটা কি করেছে, এই দিক থেকে এই প্রাচীর বরাবর বা সীমানা বরাবর হাঁটতে শুরু করেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এলো, আবার এখান থেকে ঘুরে এখান থেকে এরকম করে হেঁটে এসে সীমানা বরাবর এই পর্যন্ত এলো। এখান থেকে আবার আমি দেখো তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই পর্যন্ত এলো। এখান থেকে আবার দেখো এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাচ্ছি, আবার এই আগের জায়গায় ফিরে এলো। তাহলে কতটা পথ গেল বলো তো? গেল হচ্ছে পরিসীমা বরাবর বা সীমানা বরাবর সে কিন্তু হেঁটে গেল, তাই তো? তাহলে বর্গ, এই যে এখান থেকে শুরু করেছিল, এখান থেকে এরকম করে এসে আবার এই জায়গাটায় চলে এসছে মানুষটি, তাহলে মোট কতটা পথ গেল দেখো তো, কতটা পথ গেল। দেখো প্রথমে এখান থেকে এই পর্যন্ত এসছিল মানে এ, আবার এখান থেকে এই পর্যন্ত এসছিল মানে আর একটা এ, আবার এখান থেকে এই পর্যন্ত এলো মানে আর একটা এ, আবার এখান থেকে এই পর্যন্ত এলো মানে আর একটা এ। মোট কটা এ বলো তো? মোট হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, মোট 4টে এ, তাই না? তাহলে এ মানে আমরা কি ধরেছিলাম? এ মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 এইভাবে রাখলাম, গুণ 4-এর সঙ্গে এর কিসের সম্পর্ক? এখানে গুণের সম্পর্ক, 4a লেখা রয়েছে, তাই না? তাহলে 4টে যদি, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 4টা ইংরেজিতে লিখে ফেলেছি, তোমরা যেহেতু বাংলায় সবকিছু করো, আমি 4টাকে বাংলায় করে দিচ্ছি। ঠিক আছে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো আশা করি? কি করে পরিসীমাটা পেলাম? পরিসীমার দেখো এটাই কিন্তু বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। কেন 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য আমরা পরিসীমার সূত্র হিসেবে গ্রহণ করলাম, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? এইবারে ধরো আমরা একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জানতে চাই। দেখো এর নিচেই রয়েছে, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। বুঝতে পেরেছো? যদি এই পরিসীমার যে সূত্রটা,
তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিই। দেখো তাহলে 4 আর 4 আমরা ভাগের সম্পর্কে থাকার জন্য কেটে যাবে, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, একটি বাহুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা আর আলাদাভাবে করছি না এখানটায়, দেখো যেটা আছে জেনে নিই। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি পেলাম, পরিসীমা যেটা পাবো তাকে 4 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাব। বুঝতে পেরেছো? তো এবারে আমরা দেখো 119 নম্বর পেজে একটা ছক দেয়া রয়েছে। এই ছকটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, যেহেতু বর্গাকার চিত্রের পরিসীমা আর বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য এখানে দেয়া রয়েছে। বর্গাকার চিত্রের পরিসীমা দেখো প্রথম ক্ষেত্রে আছে 24 সেন্টিমিটার। তাই 24 সেন্টিমিটার যদি হয়, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো? দেখো আগের পৃষ্ঠাতেই বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাবো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে, তাই না? তাহলে আমরা এই ছকটাতে দেখো 24কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাবো। তো দেখো আমি এখানে 24কে ভাগ করছি 4 দিয়ে, মানে কত? 24কে আমরা এই 4টাকে নিচে লিখতে পারি। দেখো কাটাকুটি যদি করি কত হবে, 4 6 24, তাই তো? তাহলে এখানটায় বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? 6 সেন্টিমিটার। কেন এটা সেন্টিমিটারে ছিল এককে? আচ্ছা, এবারে দেখো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দেয়া আছে, পরিসীমা কত? দেখো পরিসীমার সূত্র আমরা এইমাত্র জানলাম, কি বর্গাকার চিত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 এর সঙ্গে যদি একটি বাহুর দৈর্ঘ্য গুণ করে দিই তাহলে পরিসীমা পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো আমরা একটি বাহুর দৈর্ঘ্য কত জানি, 8 সেমি। ঠিক আছে, তাহলে তার সঙ্গে কত গুণ করব বলো, 4 দিয়ে, তাহলেই আমরা পরিসীমা পাবো। দেখো 4 আসতে কত, 4 আসতে হচ্ছে 32, তাহলে 32 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের পরিসীমা। আশা করি বুঝতে পেরেছো। তারপরের ছকে কি আছে দেখো, 44 সেন্টিমিটার আছে বর্গাকার চিত্রের পরিসীমা। তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত পাবো? ঠিক এই প্রথমেরটা যেমন করেছিলাম, অর্থাৎ পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য পাবো, তাই না? এই দেখো 4 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে পরিসীমা হচ্ছে 44, তাকে 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে বলো তো, 4 11 44, তাই না? তোমাদের যদি এইভাবে না করতে অসুবিধা হয় তোমরা খাতাতে করবে, ঠিক আছে? খাতাতে করে তারপরে ছক পূরণ করবে। তাহলে 4 11 44, তার মানে এখানটায় আমরা পাবো কত বলো, 11 সেন্টিমিটার। যেহেতু এককটা সেন্টিমিটারে ছিল, তো দেখো সেন্টিমিটার ছিল, আমি এখানটা সেন্টিমিটার লিখলাম। এবারে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত আছে দেখো, 9 সেন্টিমিটার। সেখান থেকে আমরা যাব পরিসীমাতে। পরিসীমাতে আমাদের সূত্র কি ছিল, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা। তাহলে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে 9 সেন্টিমিটার ছিল একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 9কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলেই সেটা পেয়ে যাব পরিসীমা। তাহলে 4 9 কত, 4 9 হচ্ছে 36, তাহলে এখানটায় 36, এটা সেন্টিমিটার এককে ছিল সেই জন্য সেন্টিমিটার লিখে দিলাম। তোমরা খাতাতে কিন্তু লিখে লিখে অঙ্কগুলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো নিচে 119 নম্বর পৃষ্ঠার নিচে আছে দেখো, আয়তকার চিত্রের পরিসীমা সূত্র আছে 2 ইন্টু বা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই অঙ্কটা, এই যে সূত্রটা, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে বর্গক্ষেত্র যেমন ছিল, আমি এখানটায় একটা আয়তকার চিত্রের ছবি আঁকছি। দেখতে পেয়েছো, একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি। আয়তক্ষেত্রের যে ছবি আঁকলাম, এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি বাহুই সমান ছিল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে নিয়মটা কি না, পরস্পর বিপরীত বাহু সমান হয়। এক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এইটা সমান, আর এই বাহুটার সঙ্গে এইটা সমান, পরস্পর বিপরীত বাহু সমান। বুঝতে পেরেছো? তাহলে ধরো আমি এটাকে যদি এ ধরি, তার মানে এইটাও হবে কি এ। বুঝতে পেরেছো? এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা এ, কারণ পরস্পর বিপরীত বাহু সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আবার এই বাহুটা যদি বি ধরি, তাহলে এই বাহুটা কি হবে, এটাও হবে বি, কারণ পরস্পর বিপরীত বাহু সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ঠিক বর্গক্ষেত্রের মতো তোমরা বোঝার চেষ্টা করো, এখানটায় একটা লোক দাঁড়িয়েছিল, এখান থেকে এরকম করে যাচ্ছে সীমানা বরাবর, পরিসীমা তো আমরা বের করবো, তাই না? এখান থেকে গিয়ে আবার এরকম করে করে এসে এই পর্যন্ত এলো, এখান থেকে আবার এই পর্যন্ত এলো, এখানে এই পর্যন্ত এলো, এখান থেকে গিয়ে আবার দেখো ঠিক আগে যেখানটায় দাঁড়িয়ে ছিল সেখানটায় চলে গেল।
তাহলে মোট কতটা পদ গেল বলো তো। দেখো প্রথমে এখান থেকে এই পর্যন্ত এসছে মানে এ, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে মানে বি, যোগ এখান থেকে এই পর্যন্ত এসছে মানে ফের এ, যোগ এখান থেকে এই পর্যন্ত গেছে মানে ফের বি পদ গেছে। তাহলে মোট কত পদ গেল বলো তো। দেখো এ আর এ মোট কটা এ, দুটো এ, যোগ বি আর বি মোট কটা বি, দুটো বি, তাহলে দুটো বি লিখলাম। এবারে যেহেতু দুই দুই ক্ষেত্রেই রয়েছে, টু এ, দুই এ আর দুই বি, তাহলে দুই আমরা কমন নিতে পারি। কমন নিলে ভেতরে পড়ে থাকছে দেখো একটা এ, যোগ দুই থেকে তো টু বি থেকে তো দুই কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা বি পড়ে থাকছে। ঠিক আছে, অর্থাৎ 2 গুণ এ প্লাস বি। এইবারে এটা আমরা ধরেছিলাম কি বলতো, আয়তক্ষেত্রের এইটা কি, এইটা হচ্ছে দৈর্ঘ্য। যেটা বড় দৈর্ঘ্য হয় মানে বড় মাপ হয় তাকে আমরা দৈর্ঘ্য বলি, আর ছোট মাপটাকে আমরা বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে 2 গুণ এ ধরেছিলাম দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এইটা প্রস্থ মানে এটাও কি প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে 2 গুণ এর জায়গায় আমরা দৈর্ঘ্য লিখেছি, মানে এর জায়গায় আমরা দৈর্ঘ্য লিখে দিই, যোগ বি মানে কি, বি মানে হচ্ছে প্রস্থ, দেখো আমি এখানটায় প্রস্থ লিখে দিলাম। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কি আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কেন আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা নিশ্চয়ই বইতে দেখেছো, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা 120 নম্বর পৃষ্ঠাতে চলে যাব। সেখানে আবার দেখো এখানে একটা ছক দেয়া রয়েছে। এই ছকে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, পরিসীমা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা আয়তক্ষেত্রের এবং আয়তকার মাঠ, তাহলে পরিসীমা মানে কি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথমে দেখো দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে আমি যদি এখানটা লিখি 2 গুণ দৈর্ঘ্য মানে কি 30 যোগ প্রস্থ মানে কি 20, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে আয়তকার পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে এটা হলে কত হবে বলতো, এটা হচ্ছে দেখো 2 গুণ 30 আর 20 হতো কত 50, তাহলে কত হবে 50 দুগুণে 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিটার একক ছিল মানে এটা হয়ে যাবে মিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 28 আছে আর 16 আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 28 যোগ প্রস্থ মানে কত, প্রস্থ এখানে দেখতে পাচ্ছি 16। আমি কিন্তু এককগুলো আর এখানে লিখছি না, তোমরা কিন্তু এখানটায় অবশ্যই একক লিখবে, জায়গা নেই বলে লিখছি না, তোমরা খাতাতে যখন করবে একক লিখে লিখে অঙ্কগুলো করবে। তো দেখো এখানে কত হচ্ছে 2 গুণ যোগ করছি কত, দেখো 8 আর 6 14, তাহলে 14 হচ্ছে 4, হাতে থাকছে 1, 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে 44। তাহলে 44 দুগুণে এখানটায় লিখবো, দেখো 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8, তাহলে 88 মিটার হয়ে যাবে পরিসীমা। ঠিক আছে, এবার দেখো এটাতে চলে এসো, 60 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 12 মিটার হচ্ছে প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমাদের কি সূত্র, তাই না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60 যোগ প্রস্থ হচ্ছে কত বলো 12, তাহলে কত হচ্ছে বলো, 2 এর সঙ্গে আমরা গুণ করব, দেখো 2 আর 0 যোগ করলে হচ্ছে 2, আর 6 আর 1 হচ্ছে 7, অর্থাৎ 72। তাহলে 72 দুগুণে আমরা 2 দিয়ে গুণ করে এখানটায় লিখবো, দেখো 2 দুগুণে 4 আর 7 দুগুণে কত, 7 দুগুণে 14, তাহলে 144 কি পেলাম, মিটার পেলাম পরিসীমা। তোমরা খাতাতে দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে পরিসীমা সমান এইভাবে মিটার লিখে লিখে কিন্তু অঙ্কগুলো করবে। আর আমি এখানটায় সংক্ষেপে করলাম, যখন আমি এখানে অঙ্ক করব তখন আমি কিন্তু ডিটেলসে করব। ঠিক আছে, তো দেখো এইবারে আমরা দেখতে পাচ্ছি নিচে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা দেয়া রয়েছে। দেখো পরিসীমার সূত্র কি, আয়তকার চিত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো আমরা কি পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অতএব যদি অর্ধ পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার জায়গায় অর্ধ পরিসীমা মানে হাফ, অর্ধ পরিসীমা মানে অর্ধেক। ঠিক আছে, অর্ধ পরিসীমা মানে কি, আমরা 2 দিয়ে ভাগ করে দেবো,
কোনো একটা বিষয় তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, ধরো 1, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই কত হয়? হাফ হয়ে যায় না? তাহলে কোনো একটা বিষয়কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই হাফ হয়ে যায়, সেটাই হয়ে যাচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র ছিল কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাকে অর্ধ করছি মানে অর্ধেক করছি, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই। ভাগ করা মানে নিচে লেখা। দেখো 2 আর এই 2 কি ভাগের সম্পর্কে আমরা কেটে ছোট করে দিতে পারি। তাহলে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত বলো? দৈর্ঘ্য যোগ প্রস্থ পড়ে থাকলো। বুঝতে পেরেছো? তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাবে বিষয়টি। ঠিক আছে, তাহলে যদি পরিসীমার ক্ষেত্রে দেয়া থাকে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু অর্ধ পরিসীমা বের করে আমরা করতে পারবো, সেটা যখন পরে অঙ্ক করাবো তোমরা দেখতে পাবে। এবারে দেখো এখানটায় 121 পৃষ্ঠাতে একটা 1 নম্বর দাগের অঙ্কটা করে দেয়া রয়েছে। আমি 2 নম্বর দাগের যেটা করে দেয়া নেই সেটা দেখাচ্ছি। দেখো কি বলছে, আয়তকার ক্ষেত্রের পরিসীমা, আমি এইমাত্র যেটা বলছিলাম 120 মিটার দেয়া রয়েছে, প্রস্থ বলে দিয়েছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? দেখো তাহলে আমি প্রথমে বললাম কি অর্ধেক পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা 120 মিটার, তাহলে অর্ধ পরিসীমা মানে কত? অর্ধ পরিসীমা তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 120 মিটার ভাগ দেখো 2, 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? 120-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি? 60 হবে, তাই তো? 60 দুগুণে 120। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে 120-কে কি করবে? 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো 6 দুগুণে 12, বিয়োগ করো, দেখো একটাই শূন্য পড়ে আছে, শূন্য তো এখানে ডাইরেক্ট সরাসরি চলে যাবে, তোমরা ভাগের নিয়ম জানো। তাহলে 60 দুগুণে 120, আমরা অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা কত পেলাম? তাহলে 60 পেলাম। এবারে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সেটাই কত পেলাম? তার মানে সেটাই পেলাম 60। কারণ দেখো আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা মানে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়েছিলাম, আমি খাতাতেও দেখো করেছিলাম যে অর্ধ পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বা যোগফল। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তাহলে আমরা যে অর্ধেক পরিসীমা পেয়েছি সেটাই লিখতে পারি। অর্ধেক পরিসীমা পেয়েছি 60, অর্থাৎ সেটাই হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 60। ঠিক আছে, অতএব প্রস্থ যদি হয় 20, এখানে বলেই দিয়েছিল প্রস্থ 20 মিটার যদি হয় তাহলে দৈর্ঘ্য কত? প্রস্থ 20, অর্থাৎ দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য আর প্রস্থের যোগ যদি হয় 60, তাহলে এই যে যোগ ফল থেকে যদি প্রস্থ বাদ দিয়ে দেওয়া হয় বা বিয়োগ করে দেওয়া হয় দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য ছিল কত? দৈর্ঘ্য পাবো, দেখো দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি ছিল 60, তার থেকে প্রস্থ আমরা 20 যদি বাদ দিয়ে দিই, 60 থেকে 20 বিয়োগ করলে থাকবে হচ্ছে 40 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 121 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সব বুঝে নিলাম। এইবারে যেখানে মূল যে অঙ্কগুলো দেয়া রয়েছে অর্থাৎ 122, সেই অঙ্কগুলো আমরা পরপর করব। তো দেখো এখানে প্রথমে 1 নম্বর দাগের কি বলছে? আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, পরিসীমা আছে। ঠিক আছে, তো আমি এই মাত্র করলাম যেভাবে পরিসীমাকে অর্ধ পরিসীমা বের করব, তাহলে সেই অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, তার থেকে প্রস্থ বাদ দিলে দৈর্ঘ্য পাবো, দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ পাবো, তাই না? এই মাত্র করলাম। তাহলে দেখো আমরা 1 নম্বর দাগের অঙ্কটা প্রথমে করব। দেখো এখানটায় 1 নম্বর দাগের প্রথম যে ছক, প্রথম ছকে কি আছে? দেখো পরিসীমা, পরিসীমা কত আছে? পরিসীমা আছে হচ্ছে 100 মিটার। ঠিক আছে, আমি আয়তকার জমির পরিসীমা যেহেতু সবকটাই ছকেই আছে আয়তকার জমি, সেজন্য আয়তকার কথাটা আর লিখছি না। ওকে, তো দেখো পরিসীমা হচ্ছে 100 মিটার, অতএব অর্ধ পরিসীমা, তাই না? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি? হাফ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। তাহলে 100-কে আমরা 100 মিটারকে 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 100-কে 2 দিয়ে ভাগ করলে 50 মিটার হবে, তাই তো? 50 মিটার। এবারে তাহলে অর্ধ পরিসীমা যা, সেটাই হচ্ছে দৈর্ঘ্য বা প্রস্থের যোগফল। তাহলে আমরা লিখি অতএব আয়তকার জমির দৈর্ঘ্য
যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত? দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 50 মিটার। কেন? এটাই হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাই হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? অতএব এখানে জানতে প্রস্থ তো 20 বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দেখো আমি এখানটায় লিখছি প্রস্থ 20 মিটার, প্রস্থ 20 মিটার। অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান কত হবে বলো? দেখো মোট দৈর্ঘ্য আর প্রস্থ যোগফল হচ্ছে 50, তার থেকে প্রস্থ আমাদের কত? প্রস্থ হচ্ছে 20, তাহলে সেটা বাদ দিয়ে দিই। এত মিটার, বাইরে ব্র্যাকেটের বাইরে লিখলাম মিটার, তাহলে 50 থেকে 20 যদি বিয়োগ করে দিই কত থাকে বলো তো? 30 মিটার। ঠিক আছে, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য কত পেলাম? 30 মিটার পেলাম। তাহলে এই যে জায়গাটায় দৈর্ঘ্য কত পেয়েছি? 30, সেটা আমি কিন্তু এখানটায় লিখে দিলাম। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো 2 নম্বর দাগেরটা আমি একই করবো। 2 মানে পরের যে ছকে কি আছে? পরিসীমা 150। তাহলে আমরা এখানটায় কি লিখবো? অর্ধ পরিসীমা বের করব। দেখো আমি এখানটায় লিখছি পরিসীমা, পরিসীমা কত? পরিসীমা 150, মানে 150 মিটার। ঠিক আছে, অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে বলো? 150 মিটারকে 2 দিয়ে ভাগ করব। 150 মিটার ভাগ 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? দেখো 2 দিয়ে ভাগ করব 150কে, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে কত? 14, বিয়োগ করে দাও, 4 করে দাও 5, 1 দাও 5, 1 1 মিলিয়ে গেল। আচ্ছা এই শূন্যটা এখানে নেমে যাবে, 5 দুগুণে 10, বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে? 75 মিটার। এটা কি পেলাম? অর্ধ পরিসীমা পেলাম। আর আমি উপরটা কি করেছিলাম? আয়তকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 50, তাহলে অর্ধ পরিসীমা যেটা সেটাই তো দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমি এখানটায় লিখি অতএব একই রকম ভাবে করব, আয়তকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত? এই অর্ধ পরিসীমা সেটাই, অর্থাৎ 75 মিটার। বুঝতে পেরেছ? অতএব আচ্ছা এখানে বলে দিয়েছে দেখো দৈর্ঘ্য 50 বলেছে, তাহলে প্রস্থ কত? তাহলে এখানটায় লিখি দেখো আয়তকার জমির দৈর্ঘ্য বলেছে কত? দৈর্ঘ্য বলেছে 50 মিটার, 50 মিটার। অতএব আয়তকার জমির প্রস্থ, আয়তকার জমির প্রস্থ কত হবে বলো? দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 75, তাহলে 75 থেকে আমরা দৈর্ঘ্য 50 যদি বিয়োগ করে দিই তাহলে তো প্রস্থ পেয়ে যাবো। তাহলে এত মিটার আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম, বিয়োগ করলে কত হবে বলো দেখি? দেখো 0 কয় দাও 5, 5, 5 কয় দাও 7, 5 6 7 2, অর্থাৎ 25 মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ কত পেলাম বলো? 25 মিটার। তাহলে এইখানে আমরা ছকটায় লিখবো কত বলো? 25 মিটার। আশা করি বুঝতে পেরে। এবার দেখো আমরা 3 নম্বর ছকে যেটা আছে সেটা দেখি। পরিসীমা আছে 200 সেন্টিমিটার, প্রস্থ আছে 40, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে প্রথম দুটো যেভাবে করেছি সেই একই রকম ভাবে দেখো আমি এখানটায় করেছি। দেখো পরিসীমা কত বলেছে? পরিসীমা বলেছে 200 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 200 সেন্টিমিটার যদি পরিসীমা হয় তার মানে অর্ধ পরিসীমা কত? 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো 200কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, কত হয়েছে? 100 সেন্টিমিটার, তাই তো? 200কে 2 দিয়ে ভাগ করলে তো 100 হয়। এবারে এই যে অর্ধ পরিসীমা সেটা মানেই কি? সেটা মানে হচ্ছে জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর অর্ধ পরিসীমা আমরা সূত্র কি জানি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ সেটাই আমরা এই অর্ধ পরিসীমা যেটা পেয়েছি সেটা 100 সেন্টিমিটার লিখতে পারি, তাই তো? আচ্ছা এবারে আয়তকার জমির প্রস্থ ক্ষেত্রে কত বলে দিয়েছে? দেখো প্রস্থ বলে দিয়েছে 40, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে আয়তকার জমির প্রস্থ 40 সেটা লিখলাম। অতএব আয়তকার জমির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 100, তার থেকে প্রস্থ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দেখো অতএব আয়তকার জমির দৈর্ঘ্য কত? 100 থেকে 40কে বিয়োগ করে দেওয়া হয়েছে, কত পাওয়া গেছে? 100 থেকে 40 বাদ দিলে থাকছে হচ্ছে 60 সেন্টিমিটার।
বুঝতে পেরেছো? এবার দেখো ঠিক একই রকম ভাবে পরেরটাও করবো। পরেরটা দেখো 300 সেন্টিমিটার আছে পরিসীমা, প্রস্থ বের করতে হবে, দেয়া রয়েছে দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। তাহলে পরিসীমা থেকে আমরা প্রথমে অর্ধ পরিসীমা বের করব, সেটাই করেছি। দেখো দেখো পরিসীমা 300 সেন্টিমিটার, অতএব অর্ধ পরিসীমা কত? 300 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 300কে 2 দিয়ে ভাগ করলে 150 হয়, 150 সেন্টিমিটার, তাই তো? আর এবার দেখো অতএব আয়তকার জমির দৈর্ঘ্য যোগ প্রস্থ সেটাই 150, কারণ অর্ধ পরিসীমা যেটা সেটাই হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? আয়তকার জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, সেটাই তো দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং সেটাই তো অর্ধ পরিসীমা। তার মানে তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ 150 সেন্টিমিটার পেলাম। এখানে দেখো দৈর্ঘ্য বলা রয়েছে 100, তাই তো? সেটাই দেখো আমি লিখেছি। দেখো আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 150, সেখান থেকে দৈর্ঘ্য 100 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে প্রস্থটা পেয়ে যাব, সেটাই করেছি। দেখো অতএব আয়তকার জমির প্রস্থ সমান 150 হচ্ছে মোট, সেখান থেকে দৈর্ঘ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে 100, তাহলে 150 থেকে 100 বাদ দিলে থাকে হচ্ছে 50 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে আমরা ছক দেখো প্রথম ক্ষেত্রে পেলাম 60, তাহলে এই জায়গাটায় লিখবো 60, আর এখানে পেলাম কত? এখানে পেলাম দেখো 50 পেলাম, তাই তো? তাহলে এই জায়গাটায় আমরা লিখে দিই 50। ঠিক আছে, 60 এটা কিন্তু কিসের সেন্টিমিটারে ছিল, মানে এখানে সেমি লিখবো, আর এটাও কিন্তু সেমি হবে। এখানে যেমন এই এককগুলো ছিল না, এখানেও মিটার হবে, আর এটা মিটারে ছিল উপরেটাও 30টাও কিন্তু মিটার হবে। বুঝতে পেরেছো? একক যা থাকবে তাই থাকবে। আচ্ছা, এবারে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। ভালো কথা। তারপরে বলছে দেখো কি, যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। এখানে কি বলছে না, প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং ফুলের বাগানটা কেমন না, বর্গাকার। তাহলে এই অঙ্কগুলো না একটু ছবি এঁকে করলে খুব ভালো হয়। দেখো এখানে ধরো সেই বাগানটি, ফুলের বাগানটি ধরো এরকম বর্গাকার, ঠিক আছে? এখানে বলছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত, 10 মিটার করে। তাহলে এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা কতটা, 10 মিটার। ঠিক আছে, তাহলে এটা 10 মানে এটাও 10, মানে এখান থেকে এই পর্যন্ত, আবার এটাও 10 যেহেতু বর্গাকার, আবার এটাও 10। প্রত্যেক ধারের বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় লিখতে পারি যে বর্গাকার বাগানের একটি ধারের দৈর্ঘ্য সমান কত, 10 মিটার। ঠিক আছে, অতএব বর্গাকার বাগানের পরিসীমা, পরিসীমার সূত্র কি, বর্গাকার বাগানের বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো, 4 গুণ বাহু, তাই না? 4 গুণ বাহু মানে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ বাহু লিখি। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত, 10 মিটার। তাহলে কত হচ্ছে, 4 10 40 মিটার হচ্ছে। ঠিক আছে, এবারে কি বলছিল, বলছে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে কি করছে, দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যাচ্ছে। দেখো এখান থেকে ধরো এইটা বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে কি হয়ে যাবে, তাহলে বর্গক্ষেত্রটা আর একটু বড় হয়ে যাবে, অর্থাৎ এরকম মতো হয়ে যাবে। তাহলে এখানে 10 যেখানে ছিল সেটা হয়ে যাবে কি বলো, সেটা হয়ে যাবে 12। বুঝতে পেরেছো? এখান থেকে এইটুকু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 12। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে কত, এটাও সব কিন্তু 12 করে হয়ে যাবে, এটা হয়ে যাবে 12, আবার এটাও হয়ে যাবে 12। বুঝতে পেরেছো? তাহলে বর্গক্ষেত্র নতুন যে আমরা দৈর্ঘ্য বা একটি ধারের দৈর্ঘ্য পেলাম, সেই অনুযায়ী পরিসীমাটা আমরা বের করব। আমরা এখানটায় প্রথমে লিখি যে বর্গাকার বাগানের একটি
ধারের নতুন দৈর্ঘ্য, তাই না? নতুন দৈর্ঘ্য যেহেতু বেড়েছে, নতুন দৈর্ঘ্য। একটি ধারের দৈর্ঘ্য কত হয়েছে? আগে ছিল 10, তার সঙ্গে বেড়েছে কত করে বলো? প্রত্যেক ধারে 2 মিটার করে। তাহলে 2 যোগ করি, তাহলে 10 যোগ 2, ব্র্যাকেটের বাইরে লিখলাম মিটার, তাহলে 10 আর 2 হয়ে গেল 12 মিটার। ঠিক আছে, তাহলে নতুন দৈর্ঘ্য পেলাম 12 মিটার। তাহলে পরিসীমা আমরা পেয়ে যাব, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। আমরা লিখে ফেলি, অতএব বর্গাকার বাগানের নতুন পরিসীমা, তাই না? নতুন পরিসীমা। দেখো, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। 4 গুণ বাহু মানে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ নতুন দৈর্ঘ্য পেলাম আমরা 12 মিটার, লিখে দিই। তাহলে 4 12 কত? 4 12 হচ্ছে 48 মিটার। ঠিক আছে, তাহলে দেখো নতুন পরিসীমা পেলাম 48, আর আগের পরিসীমা কি কত ছিল বলো? সেটা ছিল 40। তাহলে বেড়েছে কত সেটাই জানতে চেয়েছে। দেখো বলছে, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে আমরা উত্তরটা লিখি এভাবে, অতএব নতুন বাগানটির পরিসীমা বেশি হবে সমান কত বেশি হবে বলো? নতুন হয়েছে 48, আর আগে ছিল কত? 40। তাহলে 40 বিয়োগ করে দিই, ব্র্যাকেটের বাইরে লিখি মিটার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 48 থেকে 40 বাদ দিলে থাকে হচ্ছে 8। ঠিক আছে, 8 মিটার। তাহলে কি হচ্ছে? নতুন বাগানটির পরিসীমা বেশি হবে। কত বেশি হবে? 8 মিটার বেশি হবে পুরনো বাগানটির পরিসীমার থেকে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। তারপরে বলছে, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তো দেখো অঙ্কটা কিন্তু আগের মতোই, শুধুমাত্র আগেরটা ছিল বর্গাকার, এটা হচ্ছে আয়তকার বাগান। ঠিক আছে, তো দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করতে যাচ্ছি। তো বাগানের দৈর্ঘ্য কত? তো আমরা প্রথমে লিখব আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলো? 25 মিটার বলে দিয়েছিল, 25 মিটার। আবার বলেছে আয়তকার বাগানের প্রস্থ কত বলে দিয়েছে বলো? প্রস্থ বলেছে 15, তাহলে লিখে ফেলি 15 মিটার। অতএব আয়তকার বাগানের পরিসীমা পেয়ে যাব। পরিসীমা, দেখো পরিসীমা আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? 25 যোগ প্রস্থ কত? 15। ঠিক আছে, যেহেতু এখানে মিটারে আছে, দেখতে পাচ্ছ মিটার একক, তার মানে আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম মিটার। তাহলে কত হচ্ছে? 2 গুণ 25 আর 15 যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, অর্থাৎ 40। তাহলে কত হচ্ছে? 40 দুগুণে 80 মিটার। ঠিক আছে, এবারে 80 মিটার পেলাম কি? পরিসীমা। এখানটায় যদি আমরা ছবি আঁকি একটি আয়তকার পার্ক, ধরো এইটা সেই পার্ক। ঠিক আছে, তার দৈর্ঘ্য কত ছিল? এটা ছিল 25, এখান থেকে এইটা। আর প্রস্থ কত ছিল? প্রস্থ হচ্ছে 15, দেখো 15, এখান থেকে এইটা 15। এইবারে বলছে যদি পার্কটি, তাহলে পরিসীমা কত হচ্ছিল? পরিসীমা সেই ক্ষেত্রে হচ্ছিল 80 মিটার। এইবারে বলছে যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, 2 মিটার বেড়ে গিয়ে আয়তকার ক্ষেত্র যে পার্কটি কেমন দেখতে হবে? দেখো এরকম দেখতে হয়ে যাবে। অর্থাৎ এই 25টা হয়ে যাবে কত? 25টা হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত 2 বাড়বে, অর্থাৎ 27 হয়ে যাবে। আর এখান থেকে এইটা প্রস্থ হয়ে যাবে কত? আগে ছিল 15, তাহলে 15 যোগ 2 যদি হয়
17 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে লিখি, দেখো যে আয়তকার বাগানের নতুন দৈর্ঘ্য, আয়তকার বাগানের নতুন দৈর্ঘ্য। দেখো আগে ছিল 25 দৈর্ঘ্য, তাহলে 25-এর সঙ্গে এখানে বলেছে যে পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে, তাহলে দৈর্ঘ্যও বাড়ছে 2, এদিকে 25 ছিল 27 হয়ে গেছে, আর প্রস্থও বাড়ছে 2, 15 ছিল 17 হয়ে গেছে। তাহলে 25 যোগ 2 মিটার সমান 25 আর 2 27 মিটার। আর দেখো প্রস্থ একইভাবে লিখবো, আয়তকার বাগানের নতুন প্রস্থ। নতুন প্রস্থ কত? আগে ছিল 15, দেখো ওখানটায় 15 লিখি, যোগ 2 বেড়েছে প্রত্যেক ধারে যেহেতু, তাহলে 2 যোগ করব, এত মিটার সমান কত? 15 আর 2 17 মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য পেলাম এইটা, প্রস্থ পেলাম এটা 27 এবং 17। তাহলে নতুন পরিসীমা কত পাবো? তাহলে আমরা লিখি, অতএব আয়তকার বাগানের নতুন পরিসীমা। পরিসীমা কত পাবো? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য কত পেয়েছি নতুন? 27, প্রস্থ কত পেয়েছে নতুন? 17, মিটার একক বলে ব্র্যাকেটের বাইরে লিখলাম মিটার। তাহলে দেখো 2 গুণ 27 সাথে 14, 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 44 মিটার। গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 88 মিটার। তাহলে পরিসীমা দেখো আমরা নতুন পরিসীমা পেলাম কত? 88 মিটার, আর আগে পরিসীমা কত ছিল? 80 মিটার। তাহলে কত বেড়েছে? 88 থেকে 80 বাদ দিয়ে দেবো, আমরা পরিষ্কার বুঝতে পারছি 8 মিটার বেড়েছে। জানতে চেয়েছিল দেখো কি, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে উত্তরটা এভাবে লিখি, অতএব নতুন বাগানের পরিসীমা বেশি হবে কত? নতুন হচ্ছে 88, আর আগে ছিল কত? আগে ছিল 80, দেখতে পাচ্ছ আগে ছিল 80, তাহলে 80টা আমরা বিয়োগ করে দিলাম, ব্র্যাকেটের বাইরে লিখি মিটার। তাহলে কত হচ্ছে বলো? 88 থেকে 80 বাদ দিলে হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে, অর্থাৎ বর্গাকার জমি ও আয়তকার জমির যে পরিসীমাটা সেটা কিন্তু এক। ঠিক আছে, আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, মানে আমরা আয়তকার জমির কিন্তু পরিসীমা পেয়ে যাব। যে পরিসীমাটা পাবো সেটাই তো বর্গাকার জমির পরিসীমা, কারণ বলে দিয়েছে যে আয়তকার ও বর্গাকার জমির পরিসীমা একই। কারণ একই কেন? কারণ এখানে বলে দিয়েছে সমান। বুঝতে পেরেছো? তাহলে বলছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে আয়তকার জমির যে পরিসীমা সেটা বের করা। দেখো আমি 4 নম্বর দাগের অঙ্কটা করছি, আমি এখানটায় লিখছি, লিখে লিখে অঙ্কগুলো করতে হবে, তাহলে ভালো হয়। আয়তকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, এবং আয়তকার জমির প্রস্থ কত বলে দিয়েছে বলো? প্রস্থ বলে দিয়েছে হচ্ছে 20 মিটার, এখানটায় লিখি 20 মিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা কত পেয়ে যাব? অতএব আয়তকার জমির পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40, আমি আর দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখছি না, আর প্রস্থ কত? 20। ঠিক আছে, তোমরাও কিন্তু পরীক্ষার সময় দৈর্ঘ্য যোগ প্রস্থ এই সূত্রটা লেখার দরকার নেই, এইভাবে লিখলেই হবে। তাহলে 2 গুণ, দেখো 0 0 যোগ করলে 0,
2 আর 4 যোগ করলে হচ্ছে 6, তাহলে 60। তাহলে 60 দুগুণে 6 দুগুণে 12, আর শূন্য করতে শূন্য, মানে 60 দুগুণে 120 মিটার পেলাম। এটা কি পেলাম বলো? আয়তকার জমির পরিসীমা পেলাম। ঠিক আছে, এবার এখানে কি বলেছিল যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি, মানে এটাই কিন্তু এই পরিসীমাটা আয়তকার জমির, মানে এটাই বর্গাকার জমির পরিসীমা, কারণ আয়তকার এবং বর্গাকার জমির পরিসীমা কিন্তু একই, সেই জন্যই সমান কথাটা এখানে আছে। তাহলে আমি এটাই লিখতে পারি, অতএব বর্গাকার জমিটির পরিসীমা, বর্গাকার জমিটির পরিসীমাও কত হবে? 120 মিটার হবে, কারণ আয়তকার জমি এবং বর্গাকার জমির পরিসীমা কি একই, বা এই যে সমান কথাটা লেখা আছে, তাই না? এইবারে কি বলছে, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা করে খরচ করেছে। এবারে এই যে বর্গাকার জমি ধরো এরকম, তার চারদিকে বেড়া দেবে, এরকম করে বেড়া দেবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মিটার জন্য 7 টাকা করে খরচ হচ্ছে, আর মোট কত মিটার? 120 মিটার। তাহলে 120 মিটারে কত টাকা খরচ হবে? গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, একটি লজেন্সের দাম যদি 2 টাকা হয়, 5টি লজেন্সের দাম কত হবে? 5 দুগুণে 10 টাকা। ঠিক তেমনি 1 মিটার বেড়ার জন্য যদি 7 টাকা খরচ হয়, 120 মিটার বেড়া দিতে কত খরচ হবে? 7 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে অতএব লিখছে এরকম, অতএব জানতে চেয়েছিল, দেখো বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। অতএব লিখবো বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হবে আচ্ছা, এখানে জায়গাটা কম আছে, যার জন্য এখানটা লিখছি সমান। দেখো, মোট মিটার হচ্ছে কতটা, পরিসীমা হচ্ছে 120 মিটার, গুণ প্রত্যেক মিটারের জন্য 7 টাকা করে খরচ হচ্ছে, 7 টাকা। তাহলে আমরা পাবো কত? টাকাতে, তাই না? তাহলে 7 দিয়ে গুণ করে দাও, 7 শূন্যই 0, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে 1, 7 একে 7 আর 1 8, তাহলে 840 টাকা কিন্তু আমাদের খরচ হবে। বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হচ্ছে 840 টাকা। এই মিটারটা এখানে না লিখলেও কোনো অসুবিধা নেই। এবারে দেখো, আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে দেখতে পাচ্ছ একটা ছক দেয়া রয়েছে, এই ছকটা ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। দেখো, এই যে ছবিটা দেয়া রয়েছে, দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা বর্গাকার জমি। কেন বলো তো দেখি? দেখো, এখান থেকে এ থেকে ডি পর্যন্ত দেখো 12 মিটার লেখা আছে, আবার এ থেকে বি পর্যন্ত এটা 12 মিটার, অর্থাৎ এটাও যদি 12 হয়, এটাও 12 হয়, তার মানে এ থেকে ডি পর্যন্ত 12 মানে এটাও কিন্তু 12 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আর এটা 12 মানে এটাও কিন্তু 12, সব 12। তার মানে কি, সব যদি 12 হয়, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র বা বর্গাকার জমি। এ বি সি ডি জমির পরিসীমা জানতে চেয়েছে, দেখতে পেয়েছো? তাহলে বর্গাকার জমির পরিসীমাটা আমরা পেয়ে যাচ্ছি। এবারে আরেকটা জিনিস এখানে খেয়াল করো, এ বি সমান 12, এ বি সমান 12, এখানে দেখতেই পাচ্ছি 12 লেখা আছে, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12। এই সমান 9 মিটার, এই কই? দেখো, এ থেকে এই পর্যন্ত, দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 9, আমি মিটার কথাটা আর লিখলাম না। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 12 হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 9 হয়, তাহলে এখান থেকে এইটা কতটা বলো? তাহলে 12 থেকে এখান থেকে এই পর্যন্ত পুরোটা 12, তাহলে 12 থেকে 9 যদি বিয়োগ করে দিই, এখান থেকে এই পর্যন্ত বাদ হয়ে যাবে, তাহলে বাকি কটা পড়ে থাকবে? 12 থেকে 9 বিয়োগ করলে কত থাকে বলো? 3 থাকে। আচ্ছা, 9টা আমার ইংরেজিতে লেখা হয়ে গেছে, আমি এটা বাংলাতে লিখে দিই 9। ঠিক আছে, তাহলে 9 থেকে 12 থেকে 9 বিয়োগ করছি, থাকছে হচ্ছে 3, কারণ 3, 9 আর 3 কত? 12 হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এইটা যদি 9 হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 9 হয়, তার মানে ডিএফ এখান থেকে এই পর্যন্ত কত? এখান থেকে এই পর্যন্ত এটাও অবশ্যই 9 হবে।
বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত 12 মানে এখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু অবশ্যই 12ই থাকবে। এটা হচ্ছে 12। তাহলে এখানে জানতে চেয়েছে দেখো এ ই এফ ডি, এ ই এফ ডি এই আয়তকার জমির পরিসীমা কত? তাহলে আমি এখানটায় লিখে দিচ্ছি, দেখো 5 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। দেখো প্রথম যেটা এ ই এফ ডি, আমরা তো ছবিতে দেখে দেখেই আমরা সমস্ত নামকরণ দেখে কোনটা কতটা মাপ লিখে ফেলেছি, তাই না? তাহলে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা, তাই না? পরিসীমা কত হবে বলো? আয়তকার জমির পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ, দেখো এ ই এফ ডি, এ ই এফ ডি এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখো এখান থেকে এই পর্যন্ত এটা কত? 12। তাহলে 2 গুণ দৈর্ঘ্যর জায়গায় লিখি 12 যোগ প্রস্থর জায়গায় এ ই এফ ডি এর প্রস্থ কত? এখান থেকে এই পর্যন্ত এটা 9 না? এটা 9, এটা 9 মানে প্রস্থ হচ্ছে 9। তাহলে যোগ 9, আর এটা মিটারে আছে সবাই, তাহলে আমি একক লিখলাম ব্র্যাকেটের বাইরে মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো তো? দেখো 2 গুণ 12 আর 9 যোগ করলে 9 আর 2 10, 11, 11 এক হাতে 1, 1 আর 1 2, 21। তাহলে কত হচ্ছে? 21 দুগুণে কত? 21 দুগুণে 42 মিটার। ঠিক আছে, তাহলে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা 42 মিটার, একটা উত্তর হয়ে গেল। এবারে এ বি সি ডি জমির পরিসীমা। দেখো এ বি সি ডি একটা বর্গাকার জমি, এখান থেকে এটা 12 বলেছি, এখান থেকে এটাও দেখো 12 লেখা আছে, এখান থেকে এটা 12 মানে এটাও 12, আবার এখান থেকে এটা 12 মানে এটাও 12 হয়ে যাচ্ছে। তাহলে বর্গাকার জমি সবই দেখো 12 করে। তাহলে বর্গাকার জমি এবিসিডি একটা বর্গাকার জমি, আমি এখানটায় লিখি এ বি সি ডি বর্গাকার জমির পরিসীমা। আমরা বাহুর মাপ দেখেই কিন্তু বুঝতে পেরেছি ওটা বর্গক্ষেত্র। তাহলে বর্গাকার জমির পরিসীমার সূত্র কি বলো? 4 গুণ বাহু, 4 গুণ বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য বা 4 গুণ বাহু। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত? সব দিকে দেখো 12 12 12 12 সব হচ্ছে 12, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে এখানটায় 4 গুণ 12 মিটার লিখে দিই। তাহলে কত হচ্ছে? 4 12 3 12 36, 4 12 48, 48 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এবিসিডি একটা বর্গাকার জমি, তার পরিসীমা পেলাম 48 এবং এ ই এফ ডি তার পরিসীমা পেলাম 42 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো যে অঙ্কগুলো দেয়া ছিল 122 নম্বর পৃষ্ঠা, সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেললাম। এখানে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমার একটা ধারণা, পূর্ণ ধারণা কিন্তু আমাদের গঠন হলো। ঠিক আছে, এর পরের ভিডিওতে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।